জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী অংশ নেবেন বেশ কয়েকটি সেশনে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উচ্ছ্বাস। এক দফা আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপির। জামাতের বিষয়ে সিদ্ধান্ত না আসায় সমালোচনা। ৩ বছর ধরে বেগম জিয়ার খালাসের আপিল কোর্টে ফেলে রেখেছেন তার আইনজীবীরা। কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা, নিহত ২, গুলিবিদ্ধ অন্তত ৫। ভোট সুষ্ঠু হয়েছে বললেন ইসি সচিব। স্বাস্থ্যের কোটিপতি গাড়ি চালক মালেকের অস্ত্র মামলায় ৩ বছরের জেল। অগ্রগতি নেই দুর্নীতি মামলার। রিজর্ট কাণ্ডে আসামি হচ্ছেন স্বাস্থ্যের সাবেক বস আবুল কালাম। এবং করোনার ভুয়া সনদ দেওয়া ২ প্রতিষ্ঠান পেল বিমানবন্দরে RT-PCR ল্যাব বসানোর অনুমোদন। মাত্র ৩ মাস আগে কার্যক্রম বন্ধ করে স্বাস্থ্য অধিদপ্তর। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের আনন্দ উল্লাস ও স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ঠিক ২ বছর পর নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি। সন্ধ্যার আগে আগে নিউ ইয়র্কের ম্যানহাটানে হোটেলে পৌঁছান শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের স্থায়ী মিশনের কর্তা ব্যক্তিরা তাকে স্বাগত জানান। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই JFK বিমানবন্দরে এসে পৌঁছেছেন। ওনার স্বাস্থ্য এবং সবকিছু ভালো আছে। এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন শত শত নেতাকর্মী। তাদের আনন্দ উল্লাস ও স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার নমোদিক সৈনিক আজকে তাকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। এখানে অসংখ্য মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নিউ ইয়র্কে এখন সাজ রব। দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ। সোমবার থেকে জাতিসংঘে প্রধানমন্ত্রী তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন। আর সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ ইয়র্ক। এক দফা দাবিতে শিগগিরই রাজপথের আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছে বিএনপি। একই সঙ্গে সরকার বিরোধী প্ল্যাটফর্ম তৈরির জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এক ছাতার নিচে আনার পরিকল্পনাও করেছে দলটি। এদিকে ৩ দিনের সিরিজ বৈঠকে জামাত ইস্যুতে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় দলের সমালোচনা করেছেন বিএনপি-পন্থী বিশ্লেষকরা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে টানা ৩ দিনের সিরিজ বৈঠক শেষ হয় গত বৃহস্পতিবার। দুর্নীতির মামলায় বেগম জিয়া কারাগারে যাবার পর ৩.৫ বছরের মধ্যে এটাই দলের সবচেয়ে বড় আয়োজন। রুদ্ধদ্বার সিরিজ বৈঠকের দিকে তখন সবার দৃষ্টি ছিল। সব মহলেই এ নিয়ে নানা জল্পনা কল্পনা। দলটির অন্যতম নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সময় সংবাদকে জানান, নানা ইস্যুতে আলোচনা হলেও এক দফা এক দাবির পক্ষেই মত বিএনপির সব পর্যায়ের নেতাদের। তা হলো ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকারকে হঠাতে একমাত্র রাজপথের আন্দোলনের সিদ্ধান্ত। বিএনপির শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত ডাক্তার জাফরুল্লাহ মনে করেন, হিসেব নিকেশে নয়, জনগণের অধিকারে এগিয়ে আসতে হবে তাদের। লক্ষ্য আমাদের একটাই, রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারের অপসারণ করে আমরা তত্ত্বাবধায়ক এবং নিরপেক্ষ সরকারের নির্বাচনে যাব শীঘ্রই। এখন তো আন্দোলনের মৌসুমই তো সামনে আছে। তাদের রাস্তায় নামার জন্য তারা ডিসেম্বর পর্যন্ত কেন সময় লাগবে? 1 সপ্তাহ। ওনারা যাদের সাথে আলাপ আলোচনা করতে চাইছেন এই জন্য 15 দিন তো যথেষ্ট। আর এই আন্দোলনের জন্য দলমত নির্বিশেষে সবাইকে এক করার কৌশলও হাতে নেওয়া হয়েছে বলে জানান হাফিজউদ্দিন আহমেদ। ডাক্তার জাফরুল্লাহর পরামর্শ, জামাতের সঙ্গত্যাগ ও দলের ভেতরের কোন্দল মেটাতে হবে বিএনপির হাইকমান্ডকে। এই যে 3 দিনের মিটিং হলো, একটা সিদ্ধান্ত আসতে পারলেন না জামাতকে নিয়ে কি করবেন। জামাতকে নিয়ে একটা সিদ্ধান্ত হওয়া উচিত ছিল। একটি বৃহৎ প্ল্যাটফর্ম, একটি বৃহৎ আমব্রেলার নিচে
যতগুলো লাইক মাইন্ডেড দলকে সমাবেশ করানো যায় আমরা সেটি চেষ্টা করব। আগামী 21 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় আবারও বিএনপি নেতৃবৃন্দ বৈঠকে বসবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। খালাস চেয়ে বেগম খালেদা জিয়ার 2 আপিল শুনানি করতে আগ্রহ নেই তার আইনজীবীদের, আর তাই প্রায় 3 বছর ধরে কোর্টে ফেলে রাখা হয়েছে আপিল। বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন আদালতে গিয়ে লাভ হবে না। অ্যাটর্নি জেনারেল ও দুদক আইনজীবীরা বলছেন বেগম জিয়ার আইনজীবীরা উদ্যোগ না নিলে আইনগতভাবে তাদের কিছুই করার নেই। আফজাল হোসেনের রিপোর্ট। স্থায়ী মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করলেও 3 বছর ধরে কোর্টের বাইরে বেগম জিয়া। এমনকি জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে হাইকোর্ট ও আপিল বিভাগে বিএনপি নেত্রীর আবেদন পড়ে আছে 3 বছর ধরে। বরং এসব আপিল শুনানির উদ্যোগের চেয়ে রাজনৈতিকভাবে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিএনপি ও আইনজীবীরা। মুক্তির মেয়াদ বাড়ানোর সবশেষ আবেদনের বিষয়ে সরকারও জানিয়েছেন স্থায়ী মুক্তির জন্য যেতে হবে আদালতে। এখন কি করবেন আইনজীবীরা? জানান আইনগতভাবে তাদের আর কিছুই করার নেই, কেননা অতীত অভিজ্ঞতা সুখকর নয়। একের পর এক চেষ্টা করেছি, আপনার মাসের পর মাস হাইকোর্টে গিয়েছি, আপিল বিভাগে গিয়েছি, পিজি হসপিটাল থেকে সার্টিফিকেট এনে দেখিয়েছি, তারপরেও তো কোনো কাজ হচ্ছে না। দুদক আইনজীবী বলছেন আদালত ছাড়া কোনোদিনই স্থায়ী মুক্তি মিলবে না বেগম জিয়ার। অ্যাটর্নি জেনারেল জানান খালাসের আবেদন শুনানির উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। হাইকোর্ট বিভাগে ওনাদের মামলাটা নিষ্পত্তি হয়েছে, আদালত ওনাদের ট্রায়াল করে শাস্তিটা বহাল রাখছেন, একটা ক্ষেত্রে বৃদ্ধি করেছেন। ওনাকে এটা শুনানি করার জন্য দরখাস্ত করতে হবে, তারিখ নির্ধারণের জন্য ওনাকে যেতে হবে। স্থায়ী মুক্তি এটা কখনো সম্ভব না একমাত্র আদালত ছাড়া। যে যত বড়ই হোক আদালতে আসতেই হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 17 বছরের কারাদণ্ড হয় বেগম জিয়ার। এর মধ্যে 2 বছর 1 মাস 17 দিন জেল খেটেছেন তিনি। গত বছরের 25শে মার্চ পরিবারের আবেদনে সাময়িক মুক্তি পান সাবেক এই প্রধানমন্ত্রী। 4 দফায় তার মুক্তির মেয়াদ 2 বছর বাড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এবারও বিএনপির সব প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি বলেন দেশের আইন আদালতের তোয়াক্কা না করে মন গড়া কথা বলাই বিএনপির স্বভাব। সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের জানান সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে। দেশের আইন আদালতে তোয়াক্কা না করে মন গড়া কথা বলাই বিএনপির স্বভাব। বিএনপি যেমনি গায়ে জোরে আইন লঙ্ঘন করতে চায়, তেমনি সংবিধানও জানতে চায় না। জাতীয় নির্বাচন কিভাবে কার অধীনে হবে এটা মীমাংসিত বিষয়। সংবিধান সম্মতভাবে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বরং বিএনপি প্রস্তুতি শুরু করেছে। তাদের এ সকল অসাংবিধানিক প্রয়াস অতীতের মতো কোনো সুফল বয়ে আনবে না। কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সহিংসতা হয়েছে। এতে 2 জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন আরও 5 জন। এছাড়া ফেনী ও খুলনায় বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে 160টি ইউনিয়ন পরিষদ ও 9টি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। প্রতিপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে কক্সবাজারের মহেশখালীর কুতুবজম দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিতে ঘটনাস্থলে নিহত হন আবুল কালাম নামে এক ব্যক্তি। অন্যদিকে কুতুবদিয়ার পিলটকাটা কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে আব্দুল হালিম নামে আরও একজন নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত 5 জন। সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেন 2 প্রার্থী। শাসমা মার্কার একজন লোক আব্দুর রহিম, সে এসে ডাইরেক্ট ছুরি নিয়ে এসে অপর মেম্বার প্রার্থীকে ছুরি মেরে দুইজনকে আহত করলো, একদম বাইরে থেকে ঢুকে। কুতুবজম প্রাথমিক বিদ্যালয়ে আমার এজেন্ট আসছে, প্রথমে পিঠে বাইর করে দিয়েছে, ওখানে আমার ভাই ছিল। এরপরে আবার বিজেপি সাহায্যে আবার আসছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। ফেনীর সোনাগাজী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অন্যদিকে কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের স্ত্রীকে আটক করা হয়। খুলনায় একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন।
এদিকে বৃষ্টির কারণে কোথাও কোথাও ভোগান্তির সৃষ্টি হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাতক্ষীরা ও খুলনায় ভোট দেন ভোটাররা। কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন এলাকাবাসী। নারী ভোটারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। বিকেলে কমিশন সচিবালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, অনিয়মের অভিযোগে ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আমাদের জন্য খুব বেদনাদায়ক, দুঃখজনক। মহেশখালী এবং কুতুবদিয়ায় একটি করে 2 জন লোক নিহত হয়েছেন। এছাড়া মোটামুটি আর সব জায়গায় আমরা যতটুকু আমরা খবর পেয়েছি আমাদের তথ্য মতে যে আমরা দেখেছি যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। যে মৃত্যুটি ঘটেছে আপনারা জেনেছেন, সেটি তাদের 2 গ্রুপের মধ্যে হয়ে আমরা জানি মহেশখালীতে এই ঘটনাটি ঘটেছে। আর কুতুবদিয়া যেটা আমাদের যে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনাইতে গিয়েছে, আমাদের ল এনফোর্সিং এজেন্সি যারা, তারা প্রিজাইডিং অফিসারের নির্দেশে তারা গুলি ওপেন করেছে। জনপদের সময় আরও থাকছে। হ্রদের পানিতে ডুবে গেছে রাঙামাটির অন্যতম পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতু। নিরাপত্তায় পর্যটক চলাচল নিষিদ্ধ, মানছেন না অনেকেই। দুর্নীতি করে শত কোটি টাকার মালিক বনে যাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেককে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র আইনের মামলায় আলাদা 2 ধারায় 15 বছর করে দেয়া হয়েছে সাজা। একসঙ্গে সাজা কার্যকর হওয়ায় মালেককে জেল খাটতে হবে 15 বছর। নামে বেনামে শত কোটি টাকার সম্পদের মালিক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আলোচিত ড্রাইভার আব্দুল মালেককে সোমবার আদালতে তোলা হয় র্যাবের করা অস্ত্র মামলায়। এদিন ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রায় ঘোষণা করেন। মামলার 13 সাক্ষীর সাক্ষ্য আমলে নিয়ে আদালত অবৈধ পিস্তল রাখার দায়ে 15 বছর ও ম্যাগজিন সহ গুলি রাখার দায়ে 15 বছর করে মোট 30 বছরের কারাদণ্ড দেন মালেককে। 2টি ধারায় 15 বছর করে 30 বছর সাজা সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই সাজাগুলি একসাথে চলবে। আমরা এর মোটর সন্তুষ্ট না, যেহেতু উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, আমরা সার্টেনলি উচ্চ আদালতে যাব। গত বছরের 20 সেপ্টেম্বর তুরাগের বাসায় অভিযান চালিয়ে মালিকের বাসা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও জাল টাকা উদ্ধার করে র্যাব। সামান্য বেতনের কর্মচারী হয়েও দুর্নীতি আর অনিয়ম করে সম্পদের পাহাড় করার অভিযোগে মালেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাও বিচারাধীন। ড্রাইভার মালেকের রাজধানীর তুরাগের দক্ষিণ বামনপাড়ার 6 কাঠা জায়গার ওপর 7 তলা 2টি আবাসিক ভবনের 24টি ফ্ল্যাট, তার পাশেই 12 কাঠার প্লট, দক্ষিণ কামারপাড়ায় 15 কাঠার ডেইরি ফার্ম আর হাতিরপুলে 4.5 কাঠার ওপর নির্মাণাধীন 10 তলা ভবনের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে রিজেন্ট কাণ্ডে অর্থ আত্মসাৎ মামলায় প্রথমে বাদ দেওয়া হলেও শেষ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে আসামি করা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আবুল কালাম আজাদ সহ 6 জনকে অভিযুক্ত করে দেওয়া তদন্ত প্রতিবেদন অনুমোদন দিয়েছে দুদক। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত বছরের 6 জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল সিলগালা করার পর প্রশ্ন ওঠে, লাইসেন্সের মেয়াদ না থাকার পরও রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর কি করে হলো। আর তাতেই সামনে আসে তড়িঘড়ি করে চুক্তি অনুষ্ঠান আয়োজনের ছবি। সেখানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক সহ স্বাস্থ্য খাতের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। আমাকে নিয়ে অপপ্রচারের অপপ্রচেষ্টা শুরু হয়েছে। রিজেন্ট হাসপাতালের প্রতারণার অভিযোগ নিয়ে বারবার গণমাধ্যমের প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। দুদকের জিজ্ঞাসাবাদের পর গত বছরের 13ই আগস্ট নিজেকে সৎ দাবি করে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তিও চান স্বাস্থ্যের সাবেক ডিজি। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতি ও চিকিৎসা বাবদ 3 কোটি 34 লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বাদ দেওয়া হয় আলোচিত স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদের নাম। আসামি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হাসপাতাল পরিচালক আমিনুল হাসান, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিম সহ 5 জনকে। মামলার তদন্তে করোনাকালীন দুর্নীতির সঙ্গে আবুল কালাম আজাদের সম্পৃক্ততা বেরিয়ে আসে। 1 বছর পর অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মামলায় রিজেন্ট কাণ্ডের হোতা শাহেদ সহ অন্য 5 জনের সঙ্গে স্বাস্থ্যের সাবেক ডিজিকে আসামি করে চার্জশিট অনুমোদন দেয় কমিশন। ওনার বিরুদ্ধে অভিযোগ রিজেন্ট হসপিটাল দুটোকে ডেডিকেটেড হসপিটালে রূপান্তর করায়
তিনি তাদের সাথে রিজেন্ট হসপিটাল কর্তৃপক্ষের সাথে এমইউ করেছেন এবং এই এমইউ করার জন্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না। শিগগিরই এই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরে RT-PCR ল্যাব স্থাপনে অনুমোদন পেয়েছে বিতর্কিত প্রতিষ্ঠানগুলো। অনুমোদন পাওয়া অন্তত 2টি প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষায় অনিয়মের অভিযোগে খোদ স্বাস্থ্য অধিদপ্তরই মাত্র 3 মাস আগে কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেয়। আতিকুর রহমান তমালের রিপোর্ট। দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান এই প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স যোদ্ধাদের কথা চিন্তা করে বিমানবন্দরগুলোতে RT-PCR ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের জন্য 7টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। যদিও অনুমোদন পাওয়া 7টির মধ্যে 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে করোনার ভুয়া সনদ দেওয়া সহ টাকার বিনিময়ে নমুনা পরীক্ষা ছাড়াই ফল দেওয়ার অভিযোগ ছিল। সেই অভিযোগে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধের আদেশ দেয় খোদ স্বাস্থ্য অধিদপ্তর। গত জুন মাসে দেওয়া সেই আদেশের পর এখন তারাই কিভাবে ল্যাব স্থাপনের অনুমতি পেল সেটি জানতে অভিযুক্ত CSBF হেলথ সেন্টারে যোগাযোগ করা হয়, কিন্তু তারা কথা বলতে রাজি নয়। এখন আমাদের ম্যানেজমেন্টের কেউ নাই। এছাড়া কি আছে? মানে কেউ না কেউ তো আছেন, তাই না? এছাড়া আমরা যারা এমপ্লয়ি তারাই আছে। তাহলে ফোন নাম্বার দেন, ফোন করি। হটলাইন নাম্বারে ফোন দিলেই হয়ে যাবে। আপনার হটলাইন তো বন্ধ। তাহলে তো করার কিছু নাই। একই অভিযোগ স্টিমস হেলথ কেয়ারের বিরুদ্ধেও। তবে তারা বলছে সে সময় 1 মাস কার্যক্রম বন্ধ থাকলেও পরে তারা সকল শর্ত পূরণ করে কার্যক্রম শুরুর আদেশ পান। এটা আসলে বন্ধ না, সাময়িক স্থগিত ছিল। ওনারা কিছু অবজারভেশন দিয়েছিল এবং আমাদের মেশিনের কোয়ালিটিটা ওনারা পরে চেক করেছে এবং 100% অ্যাকুরেট পেয়েছে। সব কিছু অ্যাকুরেট পেয়ে তারপর 2 থেকে 3 বার ওনারা করেছিল, ভিজিট করেছিল। এখানে ভিজিট করার পর সব কিছু যখন তারা অ্যাকুরেট পেয়েছে তারপর আমাদের স্থগিত আদেশটা প্রত্যাহার করে এবং তারপর থেকেই আমরা আমাদের নর্মাল প্রসিডিউরে টেস্ট চালিয়ে যাই। একই রকম বক্তব্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিদেরও। তাদের যে উইকনেসগুলি ছিল, ভুল ত্রুটি ছিল, তারা সেগুলি সংশোধন করে। আমরা আগেরবার যেভাবে তাদেরকে সাময়িকভাবে বন্ধ করার জন্য যে প্রসিডিউর অবলম্বন করেছিলাম, ঠিক তদ্রূপ প্রসিডিউর অবলম্বন করে আমরা তাদেরকে পুনরায় এই ল্যাবগুলি চালু করার জন্য এবং বিদেশগামীদের রিপোর্ট করার জন্য পারমিশন দিই। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই বাছাই প্রক্রিয়া হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রফতানি পণ্য বোঝাই কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথেই উধাও। কোটি কোটি টাকার মালিক সিলেটি সাইদ সহ 7 জনকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে নানা তথ্য। পণ্য বোঝাই কাভার্ড ভ্যান থাকার কথা চট্টগ্রাম বন্দরে, কিন্তু চোর চক্রের খপ্পরে পড়ে এখন গোয়েন্দা হেফাজতে। চুরি হওয়া 4700 পিস গার্মেন্টস পণ্য ও 2টি কাভার্ড ভ্যান সহ চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রপ্তানি পণ্য বোঝাই কাভার্ড ভ্যান থেকে কয়েক ধাপে চুরি করে চক্রটি। পণ্য বোঝাই পরিবহন রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। চক্রটি সুকৌশলে কাভার্ড ভ্যানটি তাদের নিজস্ব গোডাউন নিয়ে যায়। পরে ভ্যান থেকে কার্টন খুলে কিছু পণ্য সরিয়ে ফেলে। কখনো কখনো মহাসড়কের নির্জন কোনো স্থানেই চুরি করা হয় পণ্য। গেল কয়েক বছরে এই চক্র 4 থেকে 5,000-এরও বেশি চুরির কথা স্বীকার করেছে গোয়েন্দাদের কাছে। বাংলাদেশ একটি লিডিং কান্ট্রি গার্মেন্টস সামগ্রী বিদেশে দেওয়ার জন্য। এটাকে ঘিরেই এই চোর চক্র যে চুরিগুলি করছে, এই ব্যাপারে আমরা খুব সচেষ্ট। শাহেদ ওরফে সিলেটি সাইদ, সারা দেশে তার রয়েছে বিশাল চোরাই সিন্ডিকেট। চুরির টাকায় দেশে এবং দেশের বাইরে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন সাইদ। তার নামে দেশের বিভিন্ন থানায় মামলা আছে 24টি। সিলেটি সাইদ হলো এমনই একজন এই জগতের চোর যে তার নেতৃত্বে অনেক জায়গায় এই গ্রামের সামগ্রী চুরি হয়। পারিবারিকভাবে আমরা দেখেছি, এটা আমরা আরো দিতে যাবো বিষয়গুলি নিয়ে। মাস 2 আগে ঢাকা চট্টগ্রাম সড়কে চুরি ঠেকাতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে প্রধান করে BGMEA বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও কাভার্ড ভ্যান মালিক সমিতির প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নদীপথে বালতিতে করে বোমা নিয়ে মুন্সিগঞ্জের চিথলিয়া বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুট করা 69 ভরি স্বর্ণালংকার, ব্যবহৃত স্পিড বোর্ড ও অস্ত্র। মুন্সিগঞ্জ থেকে আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট।
গত বুধবার রাত 2:30টায় নদীপথে এসে সদর উপজেলার চিতলিয়া বাজারের 2টি স্বর্ণের দোকানে হামলা করে প্রায় 20 জনের একটি ডাকাত দল। নিখিল বণিক এবং মনুনাক স্বর্ণ শিল্পালয় থেকে লুট করা হয় প্রায় 100 ভরি স্বর্ণালংকার, নগদ 35,000 টাকা ও 4টি মোবাইল ফোন। আমাদের একটাই দাবি, আমাদের সব জিনিসপত্র যেমন আমরা পেতে পারি। এদেরও যেন একটা শাস্তি হয় আর আমাদের যেন কোনো ক্ষতি না হয়। ঘটনার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের ধরতে মাঠে নামে পুলিশ। 5 দিনের মধ্যে মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় 7 জনকে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও লং ডাকাতি সহ নানা অপরাধের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় লুট হওয়া স্বর্ণের এক ক্রেতাকেও। স্বাভাবিকভাবেই তারা সংঘবদ্ধভাবে কিন্তু এই যে আশপাশের জেলাগুলোতেও তারা ডাকাতি ঘটনা ঘটিয়ে থাকে। এই একটা বড় চক্র যেহেতু আটক হলো, আশা করি যে এই পথে অপরাধের মাত্রা কমে আসবে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত স্পিডবোট, লুট হওয়া 69 ভরি স্বর্ণালংকার, অস্ত্র ও গুলি এবং 15,000 টাকা উদ্ধার করা হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 3য় দফার প্রথম দিনে 7 নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে শেষ হলো 9 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা। সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার 15 আসামিকে আদালতে হাজির করা হয়। পরে শুরু হয় 7 নম্বর সাক্ষী আব্দুল হামিদের সাক্ষ্য গ্রহণ। গত 23 থেকে 25 আগস্ট পর্যন্ত প্রথম দফায় সাক্ষ্য গ্রহণ হয়। এতে সাক্ষ্য দেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং 2 নম্বর সাক্ষী ঘটনার সময় সিনহার সঙ্গে একই গাড়িতে থাকা সঙ্গী শাহিদুল সিফাত। রাঙামাটিতে গত কয়েকদিনের বৃষ্টি ও উজাড়ের ঢলে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু। কর্তৃপক্ষ সেতুতে পর্যটকদের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধান আকর্ষণের জায়গাটিতে ঘুরতে না পেরে হতাশ পর্যটকরা, আর আর্থিকভাবে ক্ষতির কথা জানান ব্যবসায়ীরা। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতু গত কয়েকদিন ধরে হয়ে গেছে ডুবন্ত সেতু। পর্যটকদের পছন্দের তালিকায় প্রথমে থাকা এই সেতুটি জেলার পর্যটনের প্রতীক বটে। পার্ক কর্তৃপক্ষ জানান গত কয়েকদিনে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় তলিয়ে গেছে সেতুটি। কর্তৃপক্ষ সাময়িকভাবে সেতুতে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও অনেকেই ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। ঘুরতে এসে পর্যটকরা এতে হতাশ। বন্ধু বান্ধব এত কষ্ট করে আসছি, সবাই এখন হতাশা নিয়ে ফিরে যেতে হবে। কুমিল্লা লাকসাম থেকে আসছে অনেক আশা ভরসা নিয়ে বাংলাদেশের একমাত্র ঝুলন্ত সেতু দেখতে, কিন্তু আলটিমেটলি আয়সা দেখেন যে ডুবন্ত সেতু। 3বার আসছি, 3বারই ডুবন্ত দেখছি। এবার 4বার হয়েছে, টোটাল 4বার ডুবন্ত ব্রিজে দেখছি। ঝুলন্ত ব্রিজ দেখতে আসে, ডুবন্ত ব্রিজ দেখে চলে যাচ্ছি আর কি। আসার সময় দেখলাম মাঝখান দিয়ে 2টা কাঠ নেই, এটা খুবই রিস্ক। তবে কাপ্তাই হ্রদের রুল কার্ভ অনুসরণ করে নির্মাণ না করায় প্রতি বছরই কিছুদিন সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকে বলে জানায় স্থানীয়রা। হ্রদের সর্বোচ্চ পানির স্তর 109 ফুট থাকলেও 105 ফুট পানি হলেই সেতুটি ডুবে যায়। এতে সেতুর অবকাঠামো সমস্যা ছাড়াও পর্যটক হারানোর আশঙ্কায় ব্যবসায়ীরা। একটা স্থায়ী সমাধানের প্রয়োজন। প্রত্যেক বছর এই ব্রিজটা কিন্তু ডুবে যায়। প্রতি বছর টুরিস্ট হারাচ্ছি, তো আমার জোর দাবি থাকবে যে ব্রিজটা যেন আরেকটু উপরে তোলা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানোর কথা জানায় কর্তৃপক্ষ। 10 ইঞ্চি পরিমাণ পানি সেতুর উপরে হয়েছে, তো আমরা নিরাপত্তার সাথে আপাতত আমাদের কার্যক্রম বন্ধ রেখে 2 পাশে 2 জন নিরাপত্তা প্রহরী নিয়োগ করছি। পাহাড় ও প্রকৃতিকে কাজে লাগিয়ে 80-র দশকে তৈরি করা হয় ঝুলন্ত এই সেতুটি। সময় সংবাদ, রাঙামাটি। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। জাতিসংঘের 76তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। অংশ নেবেন বেশ কয়েকটি সেশনে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উচ্ছ্বাস। এক দফা আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপির। জামাতের বিষয়ে সিদ্ধান্ত না আসায় সমালোচনা। 3 বছর ধরে বেগম জিয়ার খালাসের আপিল কোর্টে ফেলে রেখেছেন তার আইনজীবীরা। কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা। নিহত 2, গুলিবিদ্ধ অন্তত 5। ভোট সুষ্ঠু হয়েছে বললেন ইসি সচিব। এই ছিল জনপদের সময়ে। সঙ্গে থাকুন সময়ে।